হ্যালো স্টুডেন্টস, আমাদের লাস্ট ভিডিওতে আমরা মিসেলসন স্টার্স এক্সপেরিমেন্টটা পড়লাম। তো এবার আজকের যে চ্যাপ্টারটা, আজকের যে মেইন টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, ডিএনএ রেপ্লিকেশন। আমরা একটু অন্যভাবে পড়বো আজকে, ঠিক আছে? আজকের ক্লাসটা টোটালি ডিফারেন্ট হবে। এই টপিকটা সবার খুব ডিফিকাল্ট লাগে আমি জানি, কিন্তু আজকের পরে এই টপিকে কোনো ডাউট থাকবে না, দিস ইজ মাই গ্যারান্টি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আগে ফার্স্টে আমরা একটা জিনিস জানি, ডিএনএ রেপ্লিকেশন কি। সেটা জানার পরে আমরা জানবো সেখানে কি কি এনজাইম কাজ করে, তাদের কি কি কাজ। আমরা কিছু নিমোনিক্স জানবো, কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে আমাদের ভবিষ্যতে প্রবলেম হবে। সো লেটস বিগিন দ্য ভিডিও। ওকে, সো ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকা মানে হলো, আমরা যদি বলি এই চ্যাপ্টারে মেনলি আমাদের তিনটে জিনিস পড়তে হবে। কি কি? ফার্স্ট এটা ধরো একটা ডিএনএ রয়েছে, ডিএনএ থেকে ফর্ম হয় আরএনএ, আরএনএ থেকে ফর্ম হয় প্রোটিন। তা ডিএনএ থেকে ফর্ম হয় আরএনএ, আরএনএ থেকে ফর্ম হয় প্রোটিন। এবার ডিএনএ থেকে, ধরো ডিএনএ হলো তোমার বই, এবার বইটা নিয়ে তো তুমি পরীক্ষায় নিশ্চয়ই, পরীক্ষার আগে সব পুরো বইটা পড়া তো পসিবল না, তাই জন্য আমরা কি করি, আমরা নোটস বানাই। তা ডিএনএটা পুরো যদি বই হয়, তাহলে আমার বই থেকে দেখে নোটস বানানোটা, নোটসটা হলো গিয়ে কি আরএনএ। তাহলে ডিএনএ থেকে বানানো নোটসটা হলো আরএনএ। তাহলে আমরা নোটসটাকে বলি মেইন বুকের ট্রান্সক্রিপ্ট। তাহলে উই আর ডুইং ট্রান্সক্রিপশন। তাহলে দ্য প্রসেস অফ ফরমেশন অফ আরএনএ ইজ কল্ড ট্রান্সক্রিপশন and the RNA is called transcript of DNA. Okay, তাহলে this process is called ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এবার ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। উই অলরেডি ডিড দ্য স্ট্রাকচারস অলরেডি। এবার আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তা ডিএনএ এর ফুল ফর্ম হলো রাইবোনিউক্লিক, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এতক্ষণ আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছিলাম, দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অফ নিউক্লিক অ্যাসিড। এখন আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো, দ্যাট ইজ প্রোটিন। প্রোটিনের মনোমার কি? অ্যামিনো অ্যাসিড। তাহলে এতক্ষণ আমরা নিউক্লিক অ্যাসিডের ল্যাঙ্গুয়েজে কথা বলতে বলতে হঠাৎ করে কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে স্টার্ট করলাম? অ্যামিনো অ্যাসিডের ল্যাঙ্গুয়েজে। তাহলে অ্যামিনো অ্যাসিড যদি ফর্ম করে, তা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, মানে দুটো অলরেডি নিউক্লিক অ্যাসিডের মানে ওয়ার্ড ছিল। এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে কি? অ্যামিনো অ্যাসিড। মানে নিউক্লিক অ্যাসিড থেকে হঠাৎ করে ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, তাহলে আরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রসেসটা, দ্যাট ইজ কল্ড ট্রান্সলেশন। এবার দেখো যে ডিএনএ থেকে ডিএনএ তো তৈরি হতে পারে। তোরা জানিস না যে একটা জিনিসের অ্যাজ ইট ইজ কপি বানানোকে বলা হয় রেপ্লিকা। তো প্রসেস, রেপ্লিকা তৈরির যে প্রসেসটা, সেটাকে বলবো কি? রেপ্লিকেশন। বোঝা গেছে? তো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রসেসকে বলা হয় রেপ্লিকেশন। এই তিনটেকে মিলে বলা হয় সেন্ট্রাল ডগমা। এই চ্যাপ্টারে কিন্তু আমরা মেনলি এই জিনিসটাই পড়ছি, আর কিছু পড়ছি না, এই সেন্ট্রাল ডগমাটাই পড়ছি। কারণ আমাদের যে কোনো জিনের, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, ডিএনএটা যদি বই হয়, বইটা থেকে তৈরি হচ্ছে নোটসটা, যেটা সেটাকে বলছি আরএনএ। তো যেই পেজেস গুলো থেকে তুই নোটটা লিখছিস, দ্যাট পেজেস আর কল্ড জিন। ঠিক আছে, এটা অলরেডি লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। তাহলে এইবার আমাকে একটা কথা বল, আলটিমেটলি আমার একটা জিনের এক্সপ্রেশনটা কোথায় পাচ্ছি আমি? প্রোটিনে, তাই তো? তো জিনের এক্সপ্রেশন আমি আলটিমেটলি পাচ্ছি কোথায়? প্রোটিনের মধ্যে। তো সেইটাই আমাদের এখানে, কিভাবে আমরা জিন এক্সপ্রেস করছে, আদেও জিন এক্সপ্রেস করছে কিনা, ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হচ্ছে, এইগুলো আমাদের মেনলি এখানে ডিসকাশনের বিষয়। তো এবার উইদাউট এনি ডিলে আমরা নেক্সট পার্টে মুভ করে যাই। তাহলে এই জায়গাটা অবধি সবার ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট পার্টে মুভ করে যাই। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিএনএ রেপ্লিকেশনকে একটা ওয়ার্ড বলা হয়, ডিএনএ রেপ্লিকেশন is also called heterocatalytic process.
হেটেরো কথাটার মানে হলো ডিফারেন্ট, ক্যাটালাইটিক কেন বলা হচ্ছে, বিকজ এনজাইমস ইউজ হচ্ছে। আর এনজাইমস অ্যাকচুয়ালি কি, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। So that's why it is called heterocatalytic process, মানে multiple enzymes are involved in this process. Clear? First বলছে enzymes required for DNA replication. দেখি কি কি এনজাইম লাগে। এইখানে খাতা নিয়ে বস সবাই, এখানে আমরা যেই যেই পার্টগুলো বলছি সেই সেই পার্টগুলো ভালো করে বোঝ। টোপো আইসোমারেজ 1, এটাকে হেয়ার স্ট্রেটনার লিখে রাখ। টোপো আইসোমারেজ 1 মানে হেয়ার স্ট্রেটনার। কি কাজ করে এখন মনে রাখবি সবাই, কোনটা কোনটা বলছি সব খাতায় নোট ডাউন করতে থাক। টোপো আইসোমারেজ 1 এটা হলো হেয়ার স্ট্রেটনার, কি স্ট্রেট করে আমরা পরে বলছি। সেকেন্ড হলো টোপো আইসোমারেজ 2, এটা হলো কার্লার। দেখ এরকম কার্ল ফর্ম করছে, স্ট্রেট একটা চুল ছিল সেখান থেকে কার্ল ফর্ম করছে। ক্লিয়ার? কেন বলছি এগুলো সব পরে ইজি হয়ে যাবে আর জিনিসটা, আগে সবাই লেখ। থার্ড হলো হেলিকেজ, হেলিকেজ ইজ দি জিপ, ঠিক আছে, হেলিকেজ ইজ দা জিপ। ক্লিয়ার? ফোর্থ হলো গিয়ে এসএসবি প্রোটিন। এসএসবি প্রোটিন কি স্যার? এসএসবি প্রোটিনের ফুল ফর্ম হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এইটা লিখে রাখ, বেস্ট ফ্রেন্ড। কেন বলছেন স্যার? পরে বলবো। ক্লিয়ার? এটা হলো এসএসবি প্রোটিন মানে হলো বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এবার হলো প্রাইমেজ। প্রাইমেজ মানে লিখে রাখ, মানে কো ওয়ার্কার্স, মানে যারা মাচা মিস্ত্রি, দেখবি বাঁশ, মানে কোনো একটা বাড়ি তৈরি করার সময় দেখবি ফার্স্টে সেটা একটা বাঁশ দিয়ে বা এইসব জিনিসপত্র দিয়ে একটা মেইন একটা মঞ্চ তৈরি করে, যেটার উপরে তোর কি হয়, তোর মেইন ওয়ার্কার এসে পরে কাজ করে। কিন্তু যে বাঁশটা তৈরি, বাঁশের যে মঞ্চটা তৈরি হচ্ছে বা যে মাচাটা তৈরি হচ্ছে, সেই মাচাটা কিন্তু মেইন ওয়ার্কার তৈরি করে না। তাহলে সেই ওয়ার্কারের নাম হলো প্রাইমেজ, বা এটাকে অনেক সময় আরএনএ প্রাইমেজও বলা হয়। আমরা পরে ডিটেলসে এগুলোর ব্যাপারে পড়ব। এবার হলো ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 হলো গিয়ে তোর, যারা হলো গিয়ে তোর কি, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার এরা হলো গিয়ে আমাদের ভুল টুল দেখে দেবে, ঠিক আছে। এবার তারপর হলো ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 2 হলো গিয়ে কি করছে, দেখ গাঁথনি করছে, মানে একটার পর একটা ইট বা ব্রিক্স তৈরি করছে। ডিএনএ পলিমারেজ 3 হলো মেইন ওয়ার্কার, যারা মেইন কাজকর্ম করছে, মানে মেইন যারা ফ্লোতে কাজ করবে, লিখে রাখ সব কটা, মেইন ওয়ার্কার। লাইগেজ হলো গিয়ে কি, আমাদের ফেভিকুইক। ফেভিকুইক মানে আমরা জয়েন্ট করতে হেল্প করবে, ঠিক আছে। তাহলে এতটা অবধি ক্লিয়ার? তাহলে আশা করি এতটা অবধি ক্লিয়ার। এইবার দেখ, এবার নেক্সট পার্টে আমরা প্রত্যেকটা এনজাইম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। তো ফার্স্ট থিং ইজ বেসিক্স অফ ডিএনএ রেপ্লিকেশন। প্রথমে ডিএনএ রেপ্লিকেশনটা হয় কেন, তারপরে আমরা প্রত্যেকটা এনজাইম যেগুলো লিখলাম সেগুলোর ফাংশনে আসছি। ডিএনএ রেপ্লিকেশন বুঝতে গেলে একটু সেল সাইকেলটা বেসিক্যালি বুঝতে হবে। সেল সাইকেল, সেল সাইকেলের মধ্যেও কি স্যার, মেইনলি বুঝতে হবে মাইটোসিস। মাইটোসিসে আমাদের দুটো ফেজ থাকে, একটা ইন্টারফেজ, একটা এম ফেজ। ইন্টারফেজের মধ্যে থাকে হলো G1 S, G2 এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা আমার ডিসকাশনের পার্ট না। এইখানে একটা স্টেজ আছে, দ্যাট ইজ এস ফেজ, যেটাকে বলে সিনথেসিস ফেজ। এই সিনথেসিস ফেজেই মেইনলি ডিএনএ রেপ্লিকেশনটা হয়। কেন হয় স্যার? ধরে নে
এই সেলটার মধ্যে, এটা হলো বিফোর জি1 ফেজ বা বিফোর এস ফেজ, এই সেটার মধ্যে তোর একটা দুটো ক্রোমোসোম ছিল, বা আমি ধরে নিচ্ছি এটা হলো নাম্বার অফ ডিএনএ, নাম্বার অফ ক্রোমোসোম করছে, এটা বেটার হবে। এটা করে দে 2n, কোন একটা নর্মাল স্পিসিস ডিপ্লয়েড অর্গানিজম ভেবে নে, আর অ্যামাউন্ট অফ ডিএনএ ধরে নে 2c। এইবার দেখ এই সেলটা যখন জি1 এস জি2 এই তিনটে ফেজ দিয়ে পরপর যায়, তখন এই সেলটার মধ্যেই সেলটা এরকম হয়ে যায়। এইখানে নাম্বার অফ ক্রোমোসোম কত? এখানে নাম্বার অফ ক্রোমোসোম কিন্তু সেমই রয়ে গেছে, আনটিল অ্যান্ড আনলেস দ্য মানে সেন্ট্রোমিয়ার্স আর সেপারেটেড উই ক্যান নট কনসিডার দেম অ্যাজ আ সিঙ্গেল ক্রোমোসোম। ক্লিয়ার? তাহলে এখানে দুটোই রয়েছে, এখানে দুটো ছিল, তাহলে 2n, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়ে গেছে, কারণ ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, তাহলে অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ 4c। ক্লিয়ার? এবার যখন সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে যাবে, তখন তাহলে এইটা একটা সেল, এইটা একটা সেল, তাহলে এইটা আর স্টার্টিংটা সেম হলো না ডিফারেন্ট হলো? অবশ্যই সেম হলো, হ্যাঁ কি না? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে দেখ অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেট কেন করতে হয়েছে, আমরা এটা এনশিওর করতে চাইছি যে প্রত্যেকটা সেলের মধ্যে আফটার মাইটোসিস সেম অ্যামাউন্ট অফ ডিএনএ আর সিমিলার নাম্বার অফ ক্রোমোসোম থাকুক। দ্যাটস ওয়াই আমরা কি করছি, ডিএনএ রেপ্লিকেশন করছি। যদি নাম্বার ডাবল না করি, তাহলে কিন্তু আমরা সেই নাম্বারটাকে মেনটেন করতে পারবো না। ক্লিয়ার? এত অবধি কোনো ডাউট? ওকে, তো নেক্সট, এবার হচ্ছে নেচার অফ রেপ্লিকেশন। আমরা অলরেডি পড়েছি এটা। নেচার অফ রেপ্লিকেশন মানে কি? নেচার অফ রেপ্লিকেশন মানে হলো যে আমরা কিরকম ধরনের রেপ্লিকেশন দেখেছি। আমরা অলরেডি কিন্তু রেপ্লিকেশন দেখেছি, কি টাইপের রেপ্লিকেশন? রেপ্লিকেশন কিন্তু আমরা জানি রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ নেচার। ঠিক আছে? রেপ্লিকেশন হলো গিয়ে ডিএনএ রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ মানে কি? যদি এইটা আমার প্যারেন্টাল ডিএনএ হয়, এটা একটা প্যারেন্টাল ডিএনএ, তাহলে আফটার রেপ্লিকেশন কি হবে? এটা হলো প্যারেন্টাল স্ট্র্যান্ড, ধরে নিচ্ছি এটা হলো নিউলি ফর্ম স্ট্র্যান্ড, তাহলে হাফ থাকবে প্যারেন্টাল, হাফ থাকবে নিউলি ফর্ম স্ট্র্যান্ড। তাহলে এই ধরনের রেপ্লিকেশনকে বলা হয় সেমি কনজারভেটিভ ফর্ম। তাহলে এই জিনিসটা টোটাল হচ্ছে কিভাবে, সেটাই আমরা এবার নোটিস করব। ক্লিয়ার? ওকে, এবার দেখ প্রথম দিকে আসছি। সো ফার্স্টে হলো ফার্স্ট স্টেপ অফ ডিএনএ রেপ্লিকেশন ইজ ইনিশিয়েশন। ইনিশিয়েশনটা কি? ইনিশিয়েশন মানে স্টার্টিং। কি হচ্ছে দেখ এখানে তোর মেইনলি বলছে যে ডিএনএ এর মধ্যে স্পেসিফিক কিছু সাইট থাকে, যেই সাইটটাকে বলা হয় অরিসি। কি বলা হয়? যেটাকে বলা হয় কি অরিজিন অফ অরিজিন অফ রেপ্লিকেশন। স্যার এটা স্পেসিফিক কেন এটাকে বলা হচ্ছে, এটাই কেন অরিজিন অফ রেপ্লিকেশন? এটা এই কারণে অরিজিন অফ রেপ্লিকেশন, তোর এইখানটাতে রিচ ইন এটি সিকোয়েন্স। এটি সিকোয়েন্স কেন? এটি সিকোয়েন্সের মধ্যে কেন? এটির মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড রয়েছে, তাহলে এটা
ইজি টু ব্রেক হয়ে যাবে। বোঝা গেছে? তো দুটো হাইড্রোজেন বন্ড রয়েছে, তাই জন্য এটাকে ইজি টু ব্রেক হয়ে যাবে। আর এইটাকে আইডেন্টিফাই করতে পারে হলো প্রি রেপ্লিকেশন প্রোটিন কমপ্লেক্স। এটাকে বলা হচ্ছে প্রি রেপ্লিকেশন প্রোটিন কমপ্লেক্স, এটাকে আইসোলেট করতে পারছে। বোঝা গেছে? এই স্পেসিফিক সাইটগুলোকে আইডেন্টিফাই করছে কে? প্রি রেপ্লিকেশন প্রোটিন কমপ্লেক্স। বোঝা গেছে? তাহলে এইটা হলে তখন কি হবে, ও কি করবে, এ আর টিটার মধ্যে ভেঙে দিয়ে একটা গ্যাপ ক্রিয়েট করবে, আর সেই গ্যাপটাকে আমরা বলবো রেপ্লিকেশন বাবল। যে গ্যাপটা ক্রিয়েট হবে দ্যাট উইল বি কল্ড ক্লিয়ার। তাহলে এইটাতে আমরা দেখতে পেলাম কি, ইনিশিয়েশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট হলো কি আমার অডিসি, যেটা হলো অরিজিন অফ রেপ্লিকেশন। এটা সিগনিফিকেন্স কি, এটার মধ্যে অ্যাডেনিন আর থাইমিন রিচ সিকোয়েন্সেস বেশি থাকে, দ্যাটস ওয়াই কি ইজিলি ব্রেকেবল। মানে যদি আমার গুয়ানিন সাইটোসিন রিচ হতো তাহলে ট্রিপল বন্ড থাকতো, তিনটে হাইড্রোজেন বন্ড থাকতো, তাহলে সেটার মধ্যে তাহলে ভাঙতে আমার বেশি লাগতো, কারণ আমার নাম্বার অফ বন্ড যদি বেশি থাকে তাহলে আমার বন্ড ব্রেকিং এনার্জিটা অনেক বেশি লাগবে। কিন্তু আমি চাইছি কি আমার এনার্জি স্টোর করতে, দ্যাটস ওয়াই আমি এটি রিচ সিকোয়েন্সকে ভাঙাটা ইজিয়ার মনে করছি। ক্লিয়ার? ওকে। তাহলে এবার আমরা দেখব যে আমাদের যে রেপ্লিকেশন বাবলটা ক্রিয়েট হলো সেই বাবলটা কি করে কাজ করছে। ওকে, ফার্স্টে দেখ এইখানে ফার্স্টে ওইটা আলাদা হয়ে গেছে, দুটো স্ট্র্যান্ড ফার্স্টে আলাদা হয়ে গেছে। প্রবলেমটা হলো দুটো স্ট্র্যান্ড ফার্স্টে আমি কি বলেছিলাম, যখন আমাকে ফার্স্টে আমি কি করেছিলাম, দেখ দুটো স্ট্র্যান্ডকে আলাদা করেছি, আলাদা করতে গেলে ফার্স্টে আমরা কি করলাম, দুটোকে ভাঙতে হবে। এইবার ভেঙে গেলে দেখবি কোনো রিলেশনশিপের ব্রেকআপ হলেই সঙ্গে সঙ্গে সেটা আবার প্যাচ আপ হওয়ার একটা চান্সেস থাকে। তাহলে সেই রিলেশনশিপটাকে প্যাচ আপ হওয়া থেকে আটকায় কে? বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড কি বলে যে না ওর সাথে রিলেশনশিপ আর প্যাচ আপ করবি না, তাহলে কিন্তু আমি আর কথা বলবো না, বা এরকম কথাবার্তা বলে। তাহলে এইখানে এমন কোন প্রোটিন নিশ্চয়ই আছে যারা এটাকে আবার ব্যাকে মানে রিঅ্যানিলিং মানে আবার জুড়ে যাওয়াটাকে আটকাচ্ছে। তাহলে সেই প্রোটিনটার নাম হলো এসএসবি প্রোটিন। আমরা অলরেডি পড়েছি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবার এসএসবি প্রোটিনের ফাংশন কি কি? এসএসবি প্রোটিন ফার্স্টে আটকায় হলো রিঅ্যানিলিং অফ প্যারেন্টাল স্ট্র্যান্ডস। তাহলে আমরা অলরেডি বললাম কি বেস্ট ফ্রেন্ড, তা বেস্ট ফ্রেন্ড কিন্তু আটকে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ও কি করে, ইট মার্কস দা হাইড্রোজেন বন্ড ফর্মিং পার্টস। আমরা অলরেডি পড়েছিলাম FON ফন ফর ফান ফর্মস হাইড্রোজেন বন্ড আমরা পড়েছিলাম। তো তাহলে সেই টাইপের লোন পেয়ার বা যেগুলো তো মানে ইলেকট্রোনেগেটিভ বা ইলেকট্রো পজিটিভ যে পার্টগুলো সেগুলোকে মাস্ক করে দেয়, মাস্ক করে দেয় মানে ঢেকে দেয়, যাতে আবার বন্ড ফর্মেশন পসিবল না হয়। তাহলে এটা একটা কাজ করলো কি, রিঅ্যানিলিং অফ প্যারেন্টাল স্ট্র্যান্ড। কিন্তু এবার দেখ এই দুটো এতক্ষণ বাইন্ড ছিল, তাহলে এই বাইন্ডের মাঝখানে কেউ ঢুকতে পারতো না। এবার যখন আলাদা হয়ে গেছে মাঝখানে কেউ ঢুকে এটাকে নষ্ট করে দিতে পারে। এই ধরনের এনজাইমকে বলা হয়, যেগুলো মাঝখানে ঢুকে নষ্ট করে দেয় তাদের বলা হয় এন্ডোনিউক্লিয়াস। এন্ডো মানে হলো ইনসাইড, এন্ডো মানে হলো, নিউক্লিয়াস মানে হলো গিয়ে নিউক্লিক অ্যাসিড ডাইজেস্টিং এনজাইম। তাহলে এই এন্ডোনিউক্লিয়াস মানে এই কাঁচিটা চাইলে এখানে ঢুকতে পারে, ঢুকে গিয়ে এখানে জায়গা জায়গা কেটে ফেলতে পারে। এতক্ষণ কাটতে পারছিল না কেন? কারণ এতক্ষণ তোর দুটো বন্ড ছিল, বন্ড যখনই ভেঙে গেছে তখনই এরা কি করছে, এই জায়গাটা গিয়ে কাটতে পারে এন্ডোনিউক্লিয়াস গুলো ভিতরে গিয়ে গিয়ে। কিন্তু এটা কাটতে পারছে না কারণ এখানে যা কি আটকে রেখেছে, এসএসজি প্রোটিন। কারণ এসএসজি প্রোটিন এখানে মাস্ক করে রেখেছে কাকে, হাইড্রোজেন বন্ড ফর্মিং পার্ট গুলোকে, দ্যাটস ওয়াই এটা করতে পারছে না। তাহলে এটা আমরা লিখবো কি, it prevents the parental strands from the action of
এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তাহলে ও কি করলো, আমাদের এন্ডোনিউক্লিয়াসের ফাংশনটাকে আটকে দিল। ক্লিয়ার এতটা অবধি? এইবার দেখ এইখানে একটা এনজাইম আছে যেটা জিপের মতো এটাকে খুলতে খুলতে যাচ্ছে, হ্যাঁ কি না? জিপের মতো যদি এটাকে খুলতে খুলতে যায় তাহলে এইটাকে আমরা বলবো হলো হেলিকেজ। আমরা একটু আগে দেখলাম এদিকেও কাজ করছে, হেলিকেজ কিন্তু এদিকেও কাজ করছে, বোথ সাইড এরকম ভাবে খুলতে খুলতে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখ একটা সুতো যখন পেঁচানো রয়েছে, সুতোটাকে তুই এই যে দিক যখন ধাক্কা দিবি দেখবি প্রচন্ড এনার্জি লাগছে। এনার্জি লাগছে মানে কি? তাহলে হাই অ্যামাউন্ট অফ এটিপি রিকোয়ার্ড। কেন? ডিউ টু সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ। সুপার কয়েলিংটা যাতে না হয়, মানে সুপার কয়েলিং রয়েছে, দ্যাটস ওয়াই এটা হেলিকেজটা তোর মানে বেশি এনার্জি নিচ্ছে, এডিপি নিচ্ছে। তাহলে হেলিকেজে আমরা জিপ বলেছিলাম, জিপের মতোই যাচ্ছে, দেখ এটা পুরো একদম কাটতে কাটতে যাচ্ছে এরকম ভাবে, দ্যাটস ওয়াই হেলিকেজ ইজ কল্ড জিপ। ক্লিয়ার এতটা অবধি? তাহলে এবার যদি আমরা বলি, এইবার একটা দেখ এই জায়গাটা যদি এরকম ভাবে দেখিস, এটা দেখ কাঁটার মতো তৈরি হয়েছে। দিস রিজিয়ন or this region is called replication fork। কিছু কিছু বইতে না এই ডায়াগ্রামটা ঘুরিয়ে দেয় আর এই পোর্শনটা দেয় না, দ্যাটস ওয়াই তোর কি হয় বুঝতে একটু প্রবলেম হয়। তাহলে এই রিজিয়নটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। বোঝা গেল কি বলা হচ্ছে? রেপ্লিকেশন ফর্ক। ওকে, নেক্সট যাই। তাহলে এতটা দি ক্লিয়ার? এবার দেখ প্রবলেম হলো হেলিকেজ যত এটাকে ধাক্কা মারছে এদিকে কয়েলিং তত বাড়ছে, তাহলে সুপার কয়েলিং কন্ডিশন। আর আমি একটু আগে বলেছিলাম সুপার কয়েলিং মানে কি? ফার্স্ট এনজাইমের নাম কি ছিল? টোপোআইসোমারেজ 1। তাহলে সুপার কয়েলিংটাকে আটকাবে কে? যেটাকে আমরা হেয়ার স্ট্রেটনার বলেছিলাম ফার্স্টে। তাহলে হেয়ার স্ট্রেটনারটাকে দেখ একটুখানি ভালো করে বোঝ। ও কি করবে? এইখানে নাম্বার অফ কয়েলস কমাবে। কয়েলস বলতে এখানে দেখ একটু ভালো করে বোঝ, এখানে না আমরা কয়েকটা জিনিস দিয়ে ডিনোট করি। একটা কয়েল বাড়লে আমরা +1 দিয়ে ডিনোট করি, আর একটা কয়েল কমলে আমরা -1 দিয়ে ডিনোট করি। এইবার একটা জিনিস ভালো করে বোঝ, ও কি করছে জাস্ট যদি আমরা ভাবি, এই ছিল, ও গিয়ে কি করছে একটা জায়গায় কাটছে, ঠিক আছে? কাটলো, কাটলে তাহলে কি হবে? এই জায়গাটা তো এখন কালে ইয়ে নেই, কয়েল নেই, তাহলে ওটাকে তুলে এই সাইডে আবার নিয়ে আসলো, মানে কাটলো কেটে এই সাইডে সরিয়ে নিয়ে আসলো, মানে ভিতর থেকে বাইরের দিকে নিয়ে আসলো। মানে ধর এটা এরকম ভাবে রয়েছে, আমি এটা আঙুলটাকে ওদিকের আঙুলটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এটা এদিকে নিয়ে এসে আবার ঝুললাম। তাহলে আমি ফার্স্টে কাট করলাম, তারপর আবার এদিকে এসে ঝুললাম, তাহলে কাট অ্যান্ড সিউ। তাহলে এটাকে বলা হচ্ছে কি? টেইলর এনজাইম। অনেক জায়গায় এটাকে বলা হয় টেইলর এনজাইম। আমরা কি বলেছি? স্ট্রেটনার। যখনই তোর ওদিক থেকে কেটে একটা এদিকে নিয়ে আসবে তাহলে কি হয়ে গেল? একটা -1 ক্রিয়েট করলো, তাহলে নাম্বার অফ কয়েলিং একটা করে কমলো। এইভাবে সুপার কয়েলিং রিডিউস হয়। সুপার কয়েলিং রিডিউস হওয়ার জন্য টোপোআইসোমারেজ 1 কাজ করছে। টোপোআইসোমারেজ 1 এর মধ্যে দুটো ডোমেন আছে, একটা হলো নিউক্লিয়েসেস। নিউক্লিয়েসেস মানে কাট করবে যেটা, আর লাইগেজ ডোমেন মানে যেটা কি করতে হেল্প করবে? জয়েন করতে হেল্প করবে। তাহলে একটা এনজাইমের মধ্যেই দুটো ডোমেন আছে, যে দুটো ডোমেনই কাজ করছে। এবার তুই আমাকে একটা কথা বল, যদি এরকম ঘটে যে আমি এইখানে টোপোআইসোমারেজ 1 কে আনলাম না, তাহলে এইখানে তুই হেলিকেজকে যত খুশি এটিপি দিয়ে দে, একটা টাইমের পরে আর মুভ করতে পারবে? যদি হেলিকেজ মুভ করতে না পারে রেপ্লিকেশন বাবেল ফর্ম হবে। যদি রেপ্লিকেশন বাবেল ফর্ম না হয় তাহলে রেপ্লিকেশন হবে। যদি রেপ্লিকেশন না হয় তাহলে সেল মাল্টিপ্লাই করবে। তাহলে আমরা এইটাকে যদি মানে তোর আটকে দিই, ইনহিবিট করে দিই টোপোআইসোমারেজ 1 কে, তাহলে আমরা অনেক সেলের সেল ডিভিশন আটকাতে পারবো।
আমরা সেল ডিভিশন কোন সেলের আটকাতে চাই, কোন সেলটা আনরেগুলেটেড ভাবে সেল ডিভাইড করে, এটা হলো ক্যান্সারাস সেল। ক্যান্সারাস সেলে আমরা কি করি, ক্যান্সার ড্রাগ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা টোপোআইসোমারেজ 1 ইনহিবিটর কাজ হয়। টোপোআইসোমারেজ 1 ইনহিবিটর যদি দেই তাহলে কি হবে, সুপার কলিংটা আটকে যাবে, আর সুপার কলিংকে যতই দেয় হেলিকেজ যতই ধাক্কা মারুক একটা সার্টেন অ্যামাউন্ট অফ এটিপি বাদে, মানে এটিপি দিলেও কিন্তু এরপরে আর কোনো ফাংশনালি কাজ করবে না। দ্যাটস ওয়াই কি আমরা ক্যান্সার ড্রাগে টোপোআইসোমারেজ 1টাকে রেস্ট্রিক্ট করে দিই, ঠিক আছে। আবার কিছু ব্যাকটেরিয়াল ড্রাগসের মধ্যেও দিই, যাতে তো রেপ্লিকেশন না হলে ব্যাকটেরিয়াল সেলটাও ডিভাইড করবে না। ঠিক সেরকম ভাবে আমরা চলছি। ক্লিয়ার? এত অব্দি কোনো ডাউট বোঝা গেছে? এবার যদি আমরা দেখি যে টোপোআইসোমারেজ মাল্টিপল টাইপের থাকে, 1 2 3 তোর টাইপের থাকে, আমরা ওগুলো নিয়ে ডিসকাশনে যাচ্ছি না। আমরা যখন ডিটেলসে ভিডিও বানাবো, ডিটেলসে যখন আমরা পড়বো, তখন আমরা এগুলো নিয়ে ডিসকাশনে যাবো। আমরা এখানে টোপোআইসোমারেজ 1 এই কাজটা করে, টোপোআইসোমারেজ 2 ঠিক উল্টো কাজ করে। ব্যাপারটা ওটাও সেম কাজ করে, কিন্তু ওটা কিন্তু মানে একটা কথা মনে রাখবি, শুধু আমি একটা জিনিস এখানে ছোট করে বলে রাখি, যে টোপোআইসোমারেজ 1 কনভার্টস +1 টু -1, আর টোপোআইসোমারেজ 2 উল্টোটা। মানে ব্যাপারটা ভাব এরকম, যে এরকম রয়েছে, ওটাকে কেটে এদিকে আনলে আমার একটা টার্ন কমছে, আর এটাকে কেটে ওদিকে নিয়ে গেলে তাহলে আমার একটা টার্ন বাড়ছে। সেম কাজই তো করছি, আমাকে কাটতে হচ্ছে, ওদিকে গিয়ে জুড়তে হচ্ছে। টোপোআইসোমারেজ 1 2 এরও কাজ সেম, শুধু একটা সুপার কয়েলিং রিডিউস করতে হেল্প করে, মানে কি স্ট্রেটিং করতে হেল্প করে, আর একটাকে কার্ল করতে হেল্প করে। তাহলে কার্লেরটার নাম বলেছিলাম টোপোআইসোমারেজ 2, যেটাকে গাইরেজও বলা হয়, GYRASE, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা পরে পড়বো, লাস্টে পুরো ডিএনএ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আবার কয়েলিং করব। এখন আমরা চাইছি না সুপার কয়েলিং হোক। তাহলে সুপার কয়েলিং রিডিউস করার জন্য আমাদের যে এনজাইমটা দরকার, দ্যাট এনজাইম ইজ কল্ড টোপোআইসোমারেজ 1। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখি নেক্সট পার্ট। এই জায়গাটা খুব ভালো করে বুঝবি, ঠিক আছে। তো ফার্স্টে এরকম ভাবে ডিএনএটা খুলে গেছে। ক্লিয়ার? ডিএনএটা খুলে যাওয়ার পরেই এন্ডগুলো ওপেন হয়ে গেছে। একটা হলো 3 প্রাইম ওএইচ এন্ড, আমরা কেন বলি সেটা বলেছিলাম, একটা 5 প্রাইম ফসফেট এন্ড। আমরা ফার্স্টেই বলেছিলাম ডিএনএ, ফার্স্টে একটা আরএনএ প্রাইমেজ বলে একটা এনজাইমের নাম বলেছিলাম, আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ হলো গিয়ে মাচা মিস্ত্রি। মাচা মানে ও বাঁশের একটা ছোট্ট রেসিডিউ তৈরি করে। তাহলে এটা রেসপন্সিবল ফর ফরমেশন অফ আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমারটা কাকে দেখে তৈরি করছে? ডিএনএ থেকে। তাহলে অ্যাকচুয়ালি ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তা ডিএনএ থেকে আরএনএ তৈরি করলো, ডিএনএ দেখে দেখে আরএনএ তৈরি করলো, দ্যাটস হোয়াই ইটস কল্ড ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এবার দেখবি যারা একটুখানি উইথ ডিউ রেসপেক্ট, যারা লেবার টাইপের কাজকর্ম করে, তারা কিন্তু মানে মেনলি অ্যালকোহলের প্রতি তাদের একটা অ্যাফেকশন কাজ করে ইন জেনারেল। এবার তাহলে বল, এই এনজাইমটা তো একটা, আমি কি বলেছি একটু আগে, এই এনজাইমটাকে আমি কি বলেছিলাম, মাচা মিস্ত্রি। তো মাচা মিস্ত্রি কি করবে? মাচা মিস্ত্রির একটা টার্গেটই হবে কি অ্যালকোহল টাইপের। তাহলে মাচা মিস্ত্রি কোথায় অ্যালকোহল পেয়েছে? 3 প্রাইম ওএইচে। তা 3 প্রাইম ওএইচেই বাইন্ড করবে। তাহলে আরএনএ প্রাইমার বাইন্ডস এট দ্য, মানে আরএনএ প্রাইমেজ অ্যাক্টস এট দ্য 3 প্রাইম ওএইচ এন্ড। 3 প্রাইম ওএইচে এটা কাজ করতে বেশি পছন্দ করবে। তাহলে এটা হলো আরএনএ প্রাইমার যেটা ফর্ম করলো। আরএনএ প্রাইমার ফর্ম করলো। তারপরে এবার আমরা পরে দেখছি পরের ব্যাপারটা কি হবে। ক্লিয়ার এতটা অবধি? প্রবলেমটা হলো যখন এই জিনিসটা ধর খুলেছে, ফার্স্টে এতটা অবধি খুলেছে, এদিকটা এখন ভাবিস না, এতটা অবধি খুলেছে, তাহলে এই পোর্শনটাই 3 প্রাইম ওএইচ। তা 3 প্রাইম ওএইচ পেলে এটা তো লাগিয়ে দেবে ফার্স্টে, তাই তো? তারপরে ধর হেলিকেজটা আরো ঠিক কিছুটা টেনেছে, তারপরে তখন এইটা 3 প্রাইম ওএইচ, তারপরে এখানে একটা লাগিয়ে দেবে। তাহলে একটা স্ট্র্যান্ডে কন্টিনিউয়াস একটা, মানে এখানে একটা 3 প্রাইম ওএইচ ছিল, আর ফার্দার 3 প্রাইম ওএইচ আসবে? আসবে না তো। কিন্তু এখানে তো উল্টো, অপোজিট সাইডে যাচ্ছে। তো অপোজিট সাইডে গেলে যত খুলবে একটা করে 3 প্রাইম ওএইচ, যত খুলবে একটা করে 3 প্রাইম ওএইচ, আর 3 প্রাইম ওএইচ দেখলেই ও কি করবে, একটা করে আরএনএ প্রাইমার ক্রিয়েট করবে। তাহলে এই স্ট্র্যান্ডটায়, নিচের স্ট্র্যান্ডটায় মাল্টিপল আরএনএ প্রাইমার ফর্ম।
ঠিক আছে, কিন্তু ওপরের স্ট্র্যান্ডটায় অন সিঙ্গেল আরএনএ প্রাইমার ফর্ম। আচ্ছা এবার আমাকে একটা কথা বল, এটা রিড করছে কোন দিক থেকে, 3 থেকে 5 এর দিকে, তাহলে আরএনএ প্রাইমেজে রিডিং ক্যাপাসিটি যদি বলি তাহলে কি বলবো, 3 প্রাইম ওএইচ টু 5 প্রাইম ফসফেট, হ্যাঁ কি না? তাহলে এটা 3 প্রাইমের থেকে 5 প্রাইম যাচ্ছে, কিন্তু তৈরি কোন দিকে করছে, এটা তাহলে 3 প্রাইম, আরএনএ এটা 5 প্রাইম, কারণ কি বলেছিলাম অ্যান্টি প্যারালাল জয়েনিং হয়। তাহলে যদি এটা হয় তাহলে আমরা বলবো পলিমারাইজেশন উল্টো হবে, 5 প্রাইম ফসফেট টু 3 প্রাইম ওএইচ। মনে থাকবে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? এতটুকু কোনো ডাউট? ওকে, এইবার দেখ আরএনএ প্রাইমার তৈরি হয়ে গেল, একটা তৈরি হলো, একটা মাল্টিপল তৈরি হলো, তখনই একটা এনজাইম অ্যাক্ট হবে, যে মানে স্টার্ট হবে অ্যাক্ট করা, যে এনজাইমটার নাম হলো ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 হলো গিয়ে মেইন ওয়ার্কার, বলেছিলাম মেইন তোর কাজ করবে। তাহলে ও এবার আসবে, এসে তোর কি করবে, কন্টিনিউয়াসলি সিনথেসাইজ করবে এই জায়গাগুলো। এটা কন্টিনিউ করলো, এখানে কন্টিনিউ করলো, এখানে কন্টিনিউ করলো। এবার আমাকে একটা কথা বল, ডিএনএ পলিমারেজ 3 তাহলে বাইন্ডস at RNA 3 প্রাইম OH, তাহলে RNA এর 3 প্রাইম OH এ গিয়ে বাইন্ড করে, আর পলিমারাইজেশনও সেম দিকে করে। তাহলে এটা পলিমারাইজেশন মানে একটার পর একটা নিউক্লিওটাইড জোড়া অ্যাকর্ডিং টু দা গিভেন সিকোয়েন্স। পলিমারাইজেশনের সাইড কোন দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম। রিডিং কোন দিকে, প্রবলেম হলো ধর আমি 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাচ্ছি, আমি কন্টিনিউয়াসলি একটা 3 প্রাইম 5 প্রাইম এর মধ্যে দেখতে দেখতে এর এগেইনস্টে টি বসেছে, জি এর এগেইনস্টে সি বসেছে, এর এগেইনস্টে টি বসেছে, জি এর এগেইনস্টে সি বসেছে, দেখতে দেখতে গেলাম, আমার মনে হলো কোথাও একটা ভুল করে এসেছি আমি। তাহলে আপকামিং জায়গায় ভুল দেখবো নাকি প্রিভিয়াস জায়গায় ভুল দেখবো? তাহলে আমাকে 3 এর থেকে 5 এর দিকে যাচ্ছিলাম, আমাকে তাহলে ব্যাক করে আসতে হবে 5 এর থেকে 3 তে, মানে অ্যাকচুয়ালি নিজের সিনথেসাইজ স্ট্র্যান্ডের উল্টো দিকে ব্যাক করতে হবে। তাহলে এখানে বলা হয় প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে নিজের ভুলটা নিজে শুধরে নেওয়া, এটা কিন্তু উল্টো দিকে হবে, 3 প্রাইম থেকে 5 প্রাইম, মানে যেদিকে পলিমারাইজেশন হচ্ছে তার অপোজিট দিকে প্রুফ রিডিং হবে। কারণ তোর ও যদি কোনো ভুল করে থাকে তাহলে ওকে ব্যাকে গিয়ে দেখতে হবে, আগে গিয়ে দেখতে পারবে না, তাহলে ওকে ব্যাক করতে হচ্ছে, দ্যাটস ওয়াই প্রুফ রিডিং কিন্তু উল্টো ডিরেকশনে হবে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখ, এইখানে তোর অনেক ব্যাপার আছে। কি ব্যাপার আছে স্যার? দেখ এইখানে অনেক হ্যাপা আছে। দেখ তুই এখানে কন্টিনিউয়াস একটা জিনিস তৈরি করে যাচ্ছিস, এখানে বারবার তুই ধরে 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 একটা করে করছিস, তাহলে এইখানে তোর কন্টিনিউয়াসলি তৈরি করতে হচ্ছে, আরামসে তৈরি হয়ে যাবে। একবার আনলে দিয়েছিস, বাকি ডিএনএ পলিমারেজ একাই পুরোটা করে দেবে। তাহলে এইটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। লিড করছে, স্পিডে যাচ্ছে। আর এইখানে যেহেতু ধীরে ধীরে হচ্ছে, এটাকে বলবো ল্যাগিং স্ট্র্যান্ড, মানে ল্যাগ করছে, ধীরে ধীরে যাচ্ছে। এবার জিনিসটা ভালো করে বোঝ, এইবারে কিছু ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ আছে এখানে, ফ্র্যাগমেন্টস অফ আরএনএও আছে এখানে। তাহলে এই যে ফ্র্যাগমেন্টস আছে, এটার মধ্যে কোনো ফ্র্যাগমেন্টস আছে না, তাহলে এইখানে যে ফ্র্যাগমেন্টস গুলো প্রেজেন্ট রয়েছে, দ্যাট ফ্র্যাগমেন্টস আর কল্ড ওকাজাকি ফ্র্যাগমেন্ট।
ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড এক্সামস। ওকাজাকি ফ্র্যাগমেন্টস। তাহলে আমরা এখান থেকে পুরোটা কিছু মানে বোঝা গেল, এটা হলো ইলংগেশন হচ্ছে, দেখ এটাকে বাড়াচ্ছি আমরা। তাহলে এখানে সুপার কলিং কন্টিনিউয়াসলি ভাঙছে কে, টোপোআইসোমারেজ 1। এখানে কন্টিনিউয়াসলি এখানে মানে হাইড্রোজেন বন্ড ভাঙছে কে, তোর হেলিকেজ। আর এখানে তোর যদি বলি, আচ্ছা আমাকে একটা কথা বল, এখানে কয়েকটা কনসেপ্ট দিয়ে রাখি। হেলিকেজ অ্যাকচুয়ালি কি টাইপের বন্ড ভাঙে, হাইড্রোজেন বন্ড। টোপোআইসোমারেজ কি টাইপের বন্ড ভাঙে, ও কিন্তু নিউক্লিয়াস যেখানেই আসবে সেখানে কিন্তু ফসফোডাইএস্টার বন্ড ভাঙবে। আবার হেলিকেজ কি টাইপের তো টোপোআইসোমারেজ 1 কি টাইপের বন্ড ক্রিয়েট করে, সেও কিন্তু ফসফোডাইএস্টার বন্ডই ক্রিয়েট করছে, কারণ কাটছে যেটা সেটাই জুড়তে হবে। ক্লিয়ার? এবার দেখ এইখানে কি কি টাইপের, আচ্ছা ডিএনএ পলিমারেজ কি কি টাইপের বন্ড তৈরি করে। ডিএনএ পলিমারেজ দুটো বন্ডই তৈরি করে। দেখ ডিএনএ পলিমারেজ এখানে পলিমারাইজেশন করছে, তার মানে কি ফসফোডাইএস্টার বন্ড ক্রিয়েট করছে। ডিএনএ এখানে শুধু পলিমারাইজেশন করলেই তো হবে না, এখানে নিজেদের মধ্যে বাইন্ডিংও করতে হবে, তাহলে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করছে। তাহলে যে কোনো পলিমারেজ এনজাইম কিন্তু নট অনলি হাইড্রোজেন বন্ড বাট অলসো ফসফোডাইএস্টার বন্ডও ক্রিয়েট করে। ক্লিয়ার? তাহলে দিস ফ্র্যাগমেন্টস আর কল ওকাজাকি ফ্র্যাগমেন্টস এন্ড দিস ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। মানে তোদের বোর্ডস এক্সামের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট 3-4খানা ডেফিনেশন এখান থেকে আসে। একটা হলো রেপ্লিকেশন ফর্ক, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা আশা করি পুরোটা ক্লিয়ার সবার। নেক্সট পার্টে মুভ করি। দেখ মাল্টিপল স্পেস অফ রেপ্লিকেশন বলা হয়, ঠিক আছে? মাল্টিপল জায়গা থেকে যখন রেপ্লিকেট করবে, রেপ্লিকেট করতে করতে কি হবে, দেখ একটা স্ট্র্যান্ড তোর এরকম হতে পারে যে একটা দুটো স্ট্র্যান্ড তোর এখানে একটা রেপ্লিকেশন পাবে, এখানে একটা রেপ্লিকেশন পাবে ক্রিয়েট হয়েছে, তো কিছুই হবে না, আলটিমেটলি দুটো স্ট্র্যান্ড এসে একটা জায়গায় মিট করে যাবে। এটা ডিটেলস যে আলোচনাটা আছে সেটা আমরা পরে যদি ডিটেল কোনো ভিডিও বানাই সেটাতে করব, বাট এটুকু মাথায় রাখ যে মাঝখানে যখন দুটো রেপ্লিকেশন মিক্স করে জাস্ট ওই জায়গাটা খুলে যায়, হেলিকেজ গুলো বেরিয়ে যাবে এখান দিয়ে, আর এখান থেকে একটা রেপ্লিকেশন মানে গিয়ে এখানে আলটিমেটলি ডিএনএ লাইগেজ কাজ করছে, ঠিক আছে? আচ্ছা এইখানে আরো একটা জিনিস বোঝানোর আছে। এখানে ইলংগেশন না হয়ে গেল, এই পোর্শনটাতে আমি একটুখানি মুছি। ক্লিয়ার? এখানটা একটুখানি মুছলে আই গেস তোদের বুঝতে সুবিধা হবে। দেখ প্রবলেমটা হলো গিয়ে ডিএনএ এর মধ্যে আরএনএ থাকাটা কি ঠিক? যে ইঞ্জিনিয়ার আছে সেটাকে সাপোর্ট করবে? ইঞ্জিনিয়ার কে ছিল? ডিএনএ পলিমারেজ 1। তাহলে ইঞ্জিনিয়ার ফার্স্টেই এসে বলবে এইখানে ভাই তোমার কাজ ঠিক হয়নি, তুমি এখান থেকে আগে আরএনএ সরাও। তাহলে ডিএনএ পলিমারেজ 1 এসে কি করবে, এই আরএনএ ফ্র্যাগমেন্টস যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দেবে। তাহলে ডিএনএ পলিমারেজ 1 অ্যাকচুয়ালি কি টাইপের এনজাইম? এন্ডোনিউক্লিয়াস। তাহলে ডিএনএ পলিমারেজ 1 এসে কি এগুলোকে সরিয়ে দেবে। এবার দেখ ইমার্জেন্সি কন্ডিশন, তুই পাড়ার একটা মিস্ত্রিকে দিয়ে তোকে কাজ করাতে হবে, তাহলে এইখানে কে কাজ করবে? দেখ এখানে কাজ করবে হলো এই গ্যাপগুলোকে মেটাতে হবে। এই গ্যাপগুলোকে মেটাবে হলো কে? তোর ডিএনএ পলিমারেজ 2, ঠিক আছে? গ্যাপগুলোকে মিটিয়ে দিল, কিন্তু দেখ ভালো করে যদি নোটিস করে দেখিস এখানে এখনো গ্যাপ রয়ে গেছে, এখানে এখনো গ্যাপ রয়ে গেছে, এখানে এখনো গ্যাপ রয়ে গেছে। তাহলে এখন কিসের কিসের মধ্যে গ্যাপ রয়েছে? ডিএনএ এর মধ্যে গ্যাপ রয়েছে। তাহলে এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে ডিএনএ লাইগেজ 8 বলেছিলাম, যেটাকে বলবো বায়োলজিক্যাল গাম, অনেক সময় মলিকিউলার গামও বলা হয়। ডিএনএ লাইগেজ ইজ অলসো কল্ড মলিকিউলার গাম। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমাদের পুরো ইলংগেশন পার্টটা। এবার আমরা দেখবো টার্মিনেশন পার্ট। টার্মিনেশন পার্টে আমরা অলরেডি এটা বলে দিয়েছি যে এই পার্টটা যখন তোর দুটো পার্ট জুড়বে তখন এখানে আলটিমেটলি কে কাজ করবে? দুটোকে জুড়তে কে কাজ করবে? তাহলে এটা একটা পার্ট সিনথেসিস হচ্ছে, এখানে কি আলটিমেটলি কি এখানেও কিন্তু আমার ডিএনএ লাইগেজই ফাংশন করবে। এত অবধি ক্লিয়ার? কোনো ডাউট? তো এইবার একটা ইন্টারেস্টিং পার্ট ভালো করে দেখ, আমাদের এখানে টেলোমিয়ার বলে একটা জিনিস আছে। টেলোমিয়ার টার্মিনেশন রিজিয়ন দেখছি আমরা রেপ্লিকেশনে। টেলোমিয়ার মানে হলো দ্য জাস্ট লাস্ট পার্ট অফ দ্য তোর ডিএনএ, মানে ডিএনএ একদম টার্মিনাল রিজিয়ন, মানে একদম শেষের দিকের রিজিয়ন।
এখানে কোনো স্ট্রাকচারাল জিন থাকে না। টেলোমিয়ার মানে কি? এটা টার্মিনাল রিজিয়ন অফ ডিএনএ, এখানে স্ট্রাকচারাল জিনস আর অ্যাবসেন্ট। তাহলে কেন রিকোয়ার্ড স্যার এটা? টু প্রিভেন্ট দ্য এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। তো এবার এই টেলোমিয়ারটা তৈরি করাতে আমাদের একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে, যেটা হলো গিয়ে TTAGGG। এটা কিন্তু একটা তোর ডিএনএ ফ্র্যাগমেন্টে আমরা চাইছি টেলোমিয়ারে এই সেগমেন্টটা থাকবে। তাহলে এটার অপোজিট সেগমেন্ট ভালো করে বুঝবি, একটা এনজাইম এখানে কাজ করে, যখন টার্মিনাল রিজিয়নে চলে যাবে, এইখানে এসে একটা প্রাইমে পুরোটা তৈরি হয়েছে, আর একটা প্রাইমে একটা স্পেসিফিক জায়গা অবধি তোর ডিএনএ পলিমারেজ কাজ করে, গিয়ে তারপরে পজ। কেন? এইখানটাতে হঠাৎ করে কি হয়, তোর ডিএনএ শেষ, তাই তো? এখানে ডিএনএ শেষ, এই হোয়াইট কালারটা হলো গিয়ে আমার প্যারেন্টাল ডিএনএ শেষ। তারপরে টেলোমারেজ এনজাইমটা নিজের ভিতরে একটা আরএনএ পার্ট রেখে দেয়, যার সিকোয়েন্স হলো AAUCCG, সিসিসি, যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম রেখে দিল। তাহলে ডিএনএ প্রাইমার যখন এখান দিয়ে এগোচ্ছে, তাহলে এইখানে টেলোমারেজের মধ্যে একটা এনজাইম থাকে, এটা হলো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন মানে, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন মেরে ও কি করবে, এটার অপোজিটে একটা স্ট্র্যান্ড তৈরি করে দেবে। তাহলে এটা কি পার্মানেন্ট স্ট্র্যান্ড? একেবারেই না। এই স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি তৈরি করেছে কে? আর ডিএনএ ও তো নিজের, ভাই ওর বডি পার্ট এটা। AAUCCC ইজ দ্য বডি পার্ট অফ দ্য টেলোমারেজ এনজাইম। টেলোমারেজ এনজাইমের মধ্যে একটা পার্ট রয়েছে, এটা আরএনএ ফ্র্যাগমেন্ট, যেটা কি করছে, টেমপ্লেট হিসেবে কাজ করছে, যে তুই দেখে ভাই এখানে তৈরি কর, নিজেরই বডি পার্ট দিয়ে নিজে তৈরি করে দিচ্ছে। তাহলে এই পার্টটা কি অ্যাকচুয়ালি টেমপ্লেট দিয়ে তৈরি হলো? তাহলে এটা টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট এনজাইম। টেমপ্লেট ছাড়াই তৈরি হচ্ছে। কে তৈরি করছে? টেলোমারেজ নিজেই। ক্লিয়ার? তো টেলোমারেজ নিজে যদি তৈরি করে, তাহলে এই সিকোয়েন্সটা বারবার তৈরি করবে। তাহলে এই মাল্টিপল টাইম যদি এন সিকোয়েন্সটা তৈরি করে, তাহলে এই লেন্থ মানে এই স্ট্র্যান্ডটা দেখ অনেক বড় হয়ে যাবে, এটাই টেলোমিয়ার তৈরি করে দেবে। ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য টোটাল থিং। আর এরপরে যখন আমার এই কন্ডিশন ডিএনএ তো রেখে দিলে হবে না, এখান থেকে ডিএনএটাকে আমার এই কন্ডিশনে আনতে হবে। তাহলে এখানে কে কাজ করবে? কার্লিং, topoisomerase 1 না 2? 2, this is also called guidase। বোঝা গেছে? তাহলে এইটা ছিল আমাদের টোটাল ডিএনএ রেপ্লিকেশন। কারো যদি কোনো ডাউট থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, আমাকে জানাস, আমি তখন সেটা ক্লিয়ার করে দেবো। তাহলে এতটা অবধি কোনো ডাউট? ওকে, দেন নেক্সট ভিডিওতে আমরা ট্রান্সক্রিপশন নিয়ে নতুন ভিডিও স্টার্ট করবো। থ্যাংক ইউ।